আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমরা এখন বলতে গেলে নির্বাচনের ট্রেনে যে উঠেছিলাম শিডিউল ঘোষণার মাধ্যমে, বলা যায় এখন নির্বাচনের ট্রেন চলতে শুরু করেছে কেন? যে আজকে হলো মনোনয়নের শেষ দিন। শুনেছি এটা নাকি দুদিন বাড়ানো হতে পারে, শেষ পর্যন্ত বাড়বে কিনা আমি জানি না। যখন আমি রেকর্ড করছি তখন পর্যন্ত বাড়ানো হয়নি, আমি জানিনি। যদি বেড়ে যায় তাহলে দুদিন টাইম বাড়তে পারে, কিন্তু আমি ধরে নিচ্ছি আজকে শেষ দিন। যদি আজকে শেষ দিন হয় তাহলে আমরা বুঝে যাব, আজকে পরে কালকে আমরা বুঝতে পারবো যে কোন আসনে কে কে প্রার্থী হতে চাচ্ছেন, কোন দল কাকে নমিনেশন দিল এটা জানতে পারবো, কে কে স্বতন্ত্র নির্বাচন করছে এটাও জানতে পারবো, কে কে বিদ্রোহী হিসাবে মানে দলের মনোনয়ন না পেরে, দল ত্যাগ না করে দলের মনোনয়নের বিরুদ্ধে আপত্তি অথবা বিদ্রোহ করে আবার ক্যান্ডিডেট হচ্ছেন, সেটাও আমরা জানতে পারবো। আমাদের দেশে এই ধরনের প্রবণতা আছে। দল এমন একজন ব্যক্তিকে মনোনয়ন দিয়েছেন যে অন্য একজন ব্যক্তি মনে করছেন তাকে দিলে ভালো হতো, এবং উনি যদি দলের মনোনয়ন না পেয়েও দাঁড়ান তবুও উনি পাশ করতে পারেন, এরকম আত্মবিশ্বাস তারা আছে, তারা তখন সেভাবে দাঁড়িয়ে যান। তো সেটা আমরা কালকে নাগাদ মোটামুটি একটা ধারণা পেয়ে যাব। কিন্তু এখন পর্যন্ত যতটুকু নমুনা আমরা দেখছি, তারপরে আবার আছে, এই মনোনয়নপত্র প্রত্যাহারের সময় আছে একটা, সেই প্রত্যাহারের সময়ের পর আমরা তো চূড়ান্ত জানবো, এবং তারপর থেকে তো প্রতীক বরাদ্দ হয়ে যাবে, তারপর সবাই প্রচারণায় নেমে যাবে। তো আমি সেভাবে বলি যে নির্বাচনের ট্রেনটা এখন চলতে শুরু করেছে। নির্বাচন হতে যাচ্ছে আগামী বছরের ফেব্রুয়ারির 12 তারিখে। সেই হিসাবে খুব যে বেশি দিন আছে তা বলা যাবে না, 1.5 মাসের মতো টাইম এখন আছে আমাদের সামনে। পুরো জানুয়ারি মাস আর ওই মাসে 10 দিন ধরেন প্রচারণা, 12 দিন। এখন পর্যন্ত আমরা কী চেহারা দেখলাম, আমি কতগুলি বিষয় নিয়ে একটু কথা বলি। কিছু কিছু নাটক দেখলাম আমরা। আমি প্রথমেই যেটা বলবো যে একটা প্রসঙ্গ, যে জিএম কাদের, জাতীয় পার্টি যিনি চেয়ারম্যান, জিএম কাদের একটা অভিযোগ করেছেন যে নির্বাচন কমিশন নাকি তাদের সঙ্গে বিমাতা সুলভ আচরণ করছেন। অন্য অন্য দলগুলো যে সমস্ত সুযোগ সুবিধা পাচ্ছে, নির্বাচন কমিশনের কাছ থেকে সহযোগিতা পাচ্ছে, তা নাকি ওনার দল পাচ্ছে না, এবং উনি এক্ষেত্রে কিছু সুনির্দিষ্ট পয়েন্ট উল্লেখ করেছেন। আমি মনে করি নির্বাচন কমিশনের জন্য এটা একটা গুরুতর অভিযোগ তাদের ব্যাপারে। তাদের এটা বুঝতে হবে, জাতীয় পার্টি একটা বৈধ রাজনৈতিক দল। তাদের কোন কর্মকাণ্ড কি আছে না আছে, আওয়ামী লীগের সঙ্গে তাদের সম্পর্ক কি ছিল না ছিল, এগুলোকে সরকার বিবেচনায় নিয়ে আনুষ্ঠানিক কোনো তাদের ব্যাপারে সিদ্ধান্ত দেয়নি। যেহেতু দেয়নি, অতএব অন্য 10টা দল যতটুকু সুযোগ সুবিধা পাওয়ার কথা, জাতীয় পার্টিরও তার সমান সুযোগ পাওয়ার কথা। যদি জাতীয় পার্টির অভিযোগ ঠিক হয় তাহলে আমি এই নির্বাচন কমিশনকে একটি পক্ষপাত দুষ্ট নির্বাচন কমিশন বলবো। নির্বাচন কমিশনে যারা এখানে আছেন তারা সবাই অবশ্য অবসরপ্রাপ্ত ব্যক্তি, বিভিন্ন জায়গায় ছিলেন, তাদের প্রতি অতটা শ্রদ্ধা আমি মাঝে মাঝে রাখতে পারি না, কিন্তু তারপরেও আমি বলবো আপনারা তো আইন কানুনটা বুঝেন, আইন মেনে চলেন। আপনি পারেন না যে জাতীয় পার্টির একজন লোককে আপনি ব্যক্তিগতভাবে পছন্দ করেন কি করেন না, অথবা কোনো একটা পাবলিক পারসেপশন আছে বলে আপনি মনে করছেন, অতএব তাদের সঙ্গে আপনি একটু মন্দ আচরণ করবেন, একটু বিমাতা সুলভ আচরণ করবেন। এটা আপনার শপথের মধ্যে পড়ে না। এটা যদি আপনি করেন তাহলে আপনি শপথ ভঙ্গ করছেন। এই জিনিসটা মাথায় রাখার চেষ্টা করবেন। দেখবেন একটা কথা আমি বলি, আগেও বলেছি, যে এই দিন শেষ দিন নয়, আগামীতে আরও দিন আসবে। আপনার এই পদ চিরস্থায়ী পদ নয়, একসময় আপনাকে এই পদ থেকে চলে যেতে হবে। একবার চিন্তা করেন, আপনি যদি বদনাম নিয়ে এখান থেকে যান তাহলে আগামীতে লোকে আপনাকে কিভাবে আপনার নাম উচ্চারণ করবে, আপনার সন্তান, আপনার পরিবার পরিজনের সামনে আপনাকে কিভাবে লোকে সম্বোধন করবে, একবার মাথায় রাখুন। আমি এটা আগের নির্বাচন কমিশনারদেরকে বলেছিলাম অনেকবার, আমার সঙ্গে পার্সোনালি দেখা হওয়ার পরে বলেছিলাম, তারা হেসেছিলেন, কিন্তু এখন নিশ্চয়ই তারা ওরা উপলব্ধি করতে পারছেন। ভয়ঙ্কর অবস্থা হয়ে যায় ভাই। দায়িত্ব নিলে দায়িত্ব হিসেবে নিতে হয়, ওটা দায়িত্বই, এটা মনে রাখবেন। আর আপনারা খুবই সেন্সিটিভ একটা জায়গায় আছেন। যাই হোক, সে আলোচনা আরেকটু পরে আমি আপনাদের সম্পর্কে আরেকটু বলবো। তবে জাতীয় পার্টির কাছ থেকে এই ধরনের অভিযোগ শুনতে আমার আসলে ভালো লাগেনি। আমরা দেখলাম খুব আলোচিত দু একজন প্রার্থীর কথা আমি বলি, যে আমাদের
মানে উপদেষ্টা ছিলেন যারা নাকি শেষ মুহূর্তে পদত্যাগ করেছিলেন, মিস্টার মাহফুজ আলম এবং মিস্টার আসিফ মাহমুদ সজীব ভুইয়া, ওনারা দুজনই নির্বাচন করছেন বলে আপাতত মনে হচ্ছে। এই কারণে দুজনেই কিন্তু তাদের মনোনয়নপত্র তুলেছেন, মানে মনোনয়নপত্র জমা দিয়েছেন, এবং তারা জমা দিয়েছেন স্বতন্ত্র প্রার্থী হিসাবে। আসিফ মাহমুদ জমা দিয়েছেন ঢাকা 10 আসনে এবং মাহফুজ আলম জমা দিয়েছেন লক্ষ্মীপুর 1 আসনে। তো এই দুজন তারা নির্বাচনে থাকছেন বলে এখন পর্যন্ত মনে করা হচ্ছে। পরবর্তীতে আবার প্রত্যাহারের সময়ের আগে হয়তো অনেক কিছু হতে পারে, তারা প্রত্যাহারও করতে পারেন অথবা কোনো কোনো দলের মধ্যেও তারা অন্তর্ভুক্ত হতে পারেন। আমরা দেখলাম আরেকজন আলোচিত হিরো আলম, উনি বগুড়া 4 আসন থেকে নির্বাচন করছেন, এবং ওনার নামটা উল্লেখ করলাম দুটো কারণে। মানে এই ভদ্রলোক এর আগেও একাধিক নির্বাচনে অংশ নিয়েছেন এবং অনেক সময় আলোচনায় এসেছেন, জাতীয় পর্যায়ে এসেছেন, আন্তর্জাতিক পর্যায়ে এসেছেন। এবার উনি নির্বাচনে দাঁড়িয়েই উনি গানম্যান চেয়েছেন। এই চাওয়াটা কিন্তু অন্যায় নিয়মের মধ্যেই পড়ে, কারণ গভর্নমেন্টই বলেছে প্রার্থীরা চাইলে গানম্যান পাবেন, তো সেখানে তারাও গানম্যান পাবেন হয়তো, বা আমি জানি না কী হবে আলটিমেটলি। আবার অনেকে হয়তো বলবেন যে আমি মাহফুজ আলমের কথা বললাম, আসিফ মাহমুদ সজীব ভুইয়ার কথা বললাম, তার সঙ্গে আবার হিরো আলমকে বললাম কেন? এটার মধ্যে কোনো অন্য কাউকে হ্যাঁ, এটা হতে পারে। সেই বই ধরেন, তাহলে হয়তো হিরো আলম একটু মাইন্ড করতে পারেন, হিরো আলম বলতে পারেন আমি তো একাধিকবার নির্বাচন করেছি, ওনারা তো একবারও করেন নাই, তো ওনার নাম আমাদের সঙ্গে কেন জুড়ে দিলেন জানি না। যাই হোক, আমি এইভাবে বলতে পছন্দ করেছি, আমি তাই বলেছি। আপনারা জানেন এর মধ্যে এনসিপির যে ভূমিকাটা, এনসিপি হঠাৎ করে যে জামাতের সঙ্গে বলবো না আমি, জামাতের যে জোট আছে সেই জোটে যে তারা ঢুকে পড়েছেন, 30টা আসন পাবেন বলে এরকম শুনেছি। তাতে এনসিপিরই অনেক সিনিয়র লিডার তারা এখানে ওদের সঙ্গে মনোমালিন্য হয়েছে, তারা মন খারাপ করেছেন, কেউ বিরোধিতা করেছেন, কেউ দল ছেড়েছেন। এদের মধ্যে একজন যিনি দল ছাড়ার পরও নির্বাচন করবেন বলে ঘোষণা দিয়েছেন, তিনি হচ্ছেন ডক্টর তাসনিম জারা। উনি ঢাকার একটি আসন থেকে নির্বাচন করছেন এবং উনি স্বতন্ত্র করবেন। গত 2 দিন ধরে ওনার পক্ষের লোকদেরকে উনি সিগনেচার করেছেন 100% ভোটারের। এটা নিয়ে একটা দেখলাম যে সংকট তৈরি হয়েছে। সংকটটা এখানে উনি নিজে একটু বিপদগ্রস্ত মতো পড়ে গেছেন। এই কারণে পড়ে গেছেন যে উনি সকলের ভোটার লিস্টে যারা তার পক্ষে সিগনেচার করেছে, নিয়মটা হলো তাদের সবারই ভোটার লিস্টে তার ভোটার নাম্বারটা ওখানে দিতে হয়। কিন্তু আনফর্চুনেটলি এই নাম্বারটা পাওয়ার যে পদ্ধতিটা, নির্বাচন কমিশনের কাছ থেকে যে SMS করে অথবা স্ক্যান করে যে পাওয়ার যে নিয়মটা, সেই নিয়মটা ওনারা সংগ্রহ করতে পাচ্ছেন না এই কারণে যে ইলেকশন কমিশনের সার্ভার নাকি ডাউন হয়ে গেছে। তো এখন কোশ্চেনটা হলো, আমি নিজে ব্যক্তিগতভাবে বহুবার বলেছি এই 1% নিয়মটা হলো একটা ভয়ঙ্কর পচা নিয়ম। এটা মানে কোনো সভ্য দেশে এরকম নিয়ম থাকতে পারে না। এই নিয়মটা করেছিলেন শেখ হাসিনা সরকার। শেখ হাসিনা সরকারও করেন নাই, শেখ হাসিনা সরকারের আসার আগেই এই নিয়মটা হয়েছিল। তো এই নিয়মটা যখন হয়েছিল 2008-এর নির্বাচনে সম্ভবত এই নিয়মটা হয়েছিল। এই নিয়মটা তারা যে অজুহাতে বলেছিলেন যে যদি এরকম 1% অপশন না রাখেন তাহলে নাকি নির্বাচন কমিশনের নির্বাচনের সময় যে ব্যালট পেপারটা হয় এটা নাকি অনেক বড় হয়ে যায়। এই জন্য এত খোঁড়া যুক্তি আর হতে পারে না। যাই হোক, এখন সমস্যা যেটা হয়েছে, একটা এলাকায় যদি 3 লাখ ভোট থাকে, সেখান থেকে আপনি 3000 ভোটারের সিগনেচার করতে হয়। 3000 ভোটার সিগনেচার করে বলবে যে অমুক ব্যক্তিকে নির্বাচনে অংশ নেওয়ার জন্য আমি প্রস্তাব করছি অথবা অনুরোধ করছি। এই যে কথাটা বলছেন তার পক্ষে, এতে কি ওই ভোটারের গোপনীয়তা ক্ষুণ্ণ হলো না? ভাবুন একবার, ক্ষুণ্ণ তো হলো। আবার যদি আপনি একটা নাম না জানা একটা অনেক সময় এমন পলিটিক্যাল পার্টি তো আমাদের আছে, সুপ্রিম পার্টি একটা পার্টি আছে না, এই সমস্ত আবল তাবল অনেক পার্টি আছে, কিন্তু এই সমস্ত পার্টি যদি আপনি নমিনেশন নেন, আপনি যদি 0.1% ভোটও পান তাও আপনার কোনো সমস্যা নাই। এটা তো একটা ডিসপ্যারিটি, একটা অনিয়ম, একটা অসাম্য, বৈষম্য। আপনি বৈষম্য কেন করছেন? তো এই জিনিসটা আমি মনে করি নির্বাচন কমিশন খুবই খারাপ কাজ করেছে। সেই খারাপ কাজের শিকার হচ্ছে এখন তাসনিম জারার মতো অনেক ভ্যালিড ক্যান্ডিডেট, যারা নাকি প্রার্থী হিসাবে আমার বিবেচনা খুব ভালো হতে পারে, তারা কিন্তু এই ঝামেলায় পড়ে যাচ্ছেন। তারা 1% ভোটারের যদিও স্বাক্ষর সংগ্রহ হয়ে যাচ্ছে, তারপরে আবার ভোটার তালিকা যাদের সিরিয়াল নাম্বারটা কত সেটা ওনারা এখানে ঢুকাতে পারছেন না এই সার্ভারের কারণে। এটা নির্বাচন কমিশনের ব্যর্থতা, সার্ভারটা সবসময় ওপেন এবং সচল রাখতে না পারাটা। যা হোক, শেষ পর্যন্ত হয়, আমি আশা করব এতক্ষণ হয়তো সমস্যার সমাধান হয়েছে। যদি হয় তাহলে তো ভালো। এনসিপির কথা বলি, তারা 300 আসনের মধ্যে প্রথম বলেছিল তাদের এক নেতা এই নাসিরউদ্দিন পাটোয়ারি, তারা নাকি 300 আসনেই জিতবে 400-র মধ্যে।
মানে মহিলা সহ 400 হয়, তারা নাকি 300 জিতবে। পরে আবার বলছিল যে বিএনপি নাকি গোটা 50 পেতে পারে, বাকি সব তারা পাবে। তারপরে আবার সে বলছে যে ভাই এর কথা কি বলবো, এরা অনেক কিছুই বলছে, জামাতকে নিয়ে গালাগালি করেছে, অমুক তমুক করে এখন তারা যে জামাতের কোলে যেয়ে উঠেছে। প্রথম তারা বলেছিল তারা সব আসনে ক্যান্ডিডেট দিবে, তারপরে 158 জনের মতো না কয়জন দেখলাম তারা নামও ঘোষণা করলো, সব আসনে দেবে বলে সবার কাছে 10,000 টাকা করে নির্বাচন মনোনয়ন পত্র বিক্রি করলো। ওই টাকার হিসাব কে দেবে, কোথায় যাবে যাই না, টাকা ফেরত দেবে কিনা সেটাও বলতে পারবো না। এগুলো তো হয়েছে। তারপরে 30টা আসনের বিনিময়ে তারা এখন জামাতের কোলে যেয়ে উঠেছে। তারা কোন 30টা আসন পাবে, সেগুলোর কি ফলাফল হবে, এটা আল্লাহ মালুম। তাদের এই যে ডিগবাজি মারা অথবা এই যে নির্বাচনী কৌশল, এই কৌশল জনগণকে মোহিত করবে কিনা আমি জানি না, তবে আমি এদের নিয়ে খুব একটা আশাবাদী নই। আরেকটা কথা বলি, এটা হলো আরেকটা গুরুত্বপূর্ণ কথা, সেটা হলো যে কিছু দল দেখলাম দলটাকে বিলুপ্ত করে দিয়েছে একমাত্র ধানের শীষ পাওয়ার জন্য। তো তাদের কি হবে? নিজের এলাকায় গেছে, দল থেকে বেরিয়ে গেছে, দল পদত্যাগ করেছে, দল থেকে দলটাকে বিলুপ্ত করে দিছে, সব কিছু করে তারা ধানের শীষে মার্কা নিয়ে নির্বাচন করতে চাচ্ছেন। কেউ কেউ করছেন, কেউ কেউ করছেন, আবার কাউকে কাউকে দেখছি দলটা বিলুপ্ত করেন নাই, উনি নিজে হয়তো দলের সভাপতি, উনি নিজেই দলে বিএনপিতে এসেছেন, আবার মূল দলটাকে তার স্ত্রীর হাতে দিয়ে এসেছেন যে তুমি চালাও। এই এক আজব আজব এক নকশা আর কি। যাই হোক, এই নকশার শেষ কথা আমি বলতে পারবো না। কিন্তু প্রশ্ন হচ্ছে যারা এরকম করলেন তারা যদি নির্বাচনে হেরে যান, ধানের শীষ নিয়েও তো হারতে পারেন। আমি দু একটা জায়গায় খবর নিয়েছি, এরকম যারা বাইরের থেকে এসে ধানের শীষ পেয়েছে এবং নির্বাচন করছে, ওখানে ধানের শীষে মানে বিএনপি যারা আগের ক্যান্ডিডেট ছিল অথবা আগে যারা অনেকে ওখানে জনপ্রিয় লোক যারা আছে, তাদের অনেকেই ওখানে বিদ্রোহী প্রার্থী হিসেবে ইলেকশন করছে। এবং তারা যদি জিতে যায় এবং এই ধানের শীষ পাওয়ার পরে যদি হেরে যায়, কি হবে তার? ঘরও যাবে, ঘাটও যাবে, সব যাবে। তো জানি না তাদের লজ্জা শরম থাকবে কিনা, তখন আবার নির্লজ্জের মতো আবার নিজে দলে ফিরে আসতে চাইবেন কিনা আমি বলতে পারবো না। আমি যেটা বলে শেষ করবো আজকে আলোচনাটা, আজকে আসলে কিন্তু সুনির্দিষ্ট কোনো ইস্যু নিয়ে আলোচনা আমরা করি না, আমরা গেলে এই বিভিন্ন চিত্রগুলো, খণ্ড খণ্ড চিত্রগুলো আপনাদের সামনে তুলে ধরলাম। এখন আমি একটা সুনির্দিষ্ট পয়েন্ট নিয়ে কথা বলতে চাই। এই পয়েন্টটা হলো, তারেক রহমান ক্যান্ডিডেট হচ্ছেন, ঢাকায় হচ্ছেন, বগুড়ায় হচ্ছেন, এবং তারেক রহমান মানে দ্রুততম গতিতে ভোটার হয়ে গেছেন, এনআইডি কার্ড পেয়ে গেছেন। মানে শিডিউল ঘোষণা, অনেকে প্রশ্ন করেছেন যে শিডিউল ঘোষণার পরও ভোটার হওয়ার এই নিয়মটা আসলে আছে কিনা, অথবা আগের কোনো উদাহরণ আছে কিনা, এই প্রশ্নগুলো কিন্তু সোশ্যাল মিডিয়ায় আমি দেখছি। আমি মনে করি বিএনপির পক্ষ থেকে হোক অথবা নির্বাচন কমিশনের পক্ষ থেকে হোক, এই প্রশ্নটার একটা জবাব দেওয়া উচিত যে এটা কিভাবে কোন আইনে করা যায়, এবং দ্বিতীয়ত এ ধরনের আগে কোনো উদাহরণ আগে কোনো উদাহরণ আছে কিনা যে অমুকে অথবা কে হয়েছিল, অথবা যদি না হয়ে থাকে এই উদাহরণটা আগামীতেও চলবে কিনা, এই ধরনের একটা ব্যাখ্যা আমি মনে করি নির্বাচন কমিশনের পক্ষ থেকে এবং সম্ভব হলে বিএনপির পক্ষ থেকে, বিএনপি একটা মিডিয়া সেল আছে, তাদের পক্ষ থেকেও এই প্রশ্নগুলোর উত্তর দেওয়া উচিত। উত্তর না দিলে হবে কি, মানুষের সন্দেহ ক্রমশ বাড়তে থাকবে। আরেকটা কথা আমি জানতে চাইব, সেটা হলো আমরা দেখেছি ভোটার লিস্টে একটা পরিবর্তন করতে গেলে, ঠিকানা পরিবর্তন করতে গেলে অথবা কোনো তথ্য পরিবর্তন করতে গেলে একজন সাধারণ ভোটারকে কি পরিমাণ ভোগান্তির শিকার হতে হয়। 6 মাস 7 মাস লাগে এই পরিবর্তনটা করতে গিয়ে। নতুন ভোটার কার্ড করতে গেলেও এরকমই সময় লাগে, বিশাল একটা ঝামেলার কাজ। সেই ঝামেলার কাজটা তারেক রহমানের ক্ষেত্রে দ্রুততম গতিতে হয়ে গেল, কিন্তু 7 দিনও লাগলো না। তো যেটা হলো, এটা নিয়ে আমার কোনো আপত্তি নেই, আমার একটা অনুরোধ আছে। অনুরোধটা হলো এই যে তারেক রহমান সাহেব যদি ধরা যাক, হাইপোথেটিক্যালি ধরলাম যে উনি হয়তো প্রধানমন্ত্রী হয়ে গেলেন, ওনার দল জিতলেন, উনি কি এই নিয়মটা বলবেন যে যে সুযোগ সুবিধা আমি পেয়েছি সেটা যেন আমার দেশের সকল নাগরিক পায়, এই ব্যবস্থা নিশ্চিত করতে হবে। এটা যদি উনি করতে পারেন তাহলে আমি বলবো যে উনি আমাদের যোগ্য লিডার। আর যদি না হয় যে কেবল আমার ক্ষেত্রে হবে আর কারো ক্ষেত্রে হবে না, এমন উদাহরণ নিয়ে আমরা কিন্তু গর্বিত হতে পারবো না। আর একটা কথা একটু বলতেই চাই, এটা শেষ কথা আমার, এটাতে কেউ কিছু মনে করবেন না। সেটা হলো বেগম খালেদা জিয়া 3টা আসনে দাঁড়াচ্ছেন এবং এই জন্য ওনার টিপসই নেওয়া হয়েছে। আমার কাছে এই বিষয়টা ভালো লাগেনি। বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা খুবই খারাপ। আমি বিভিন্ন লেভেলের ডাক্তারদের সঙ্গে নিজে কথা বলেছি, বিভিন্ন উচ্চ পর্যায়ের ডাক্তারদের বিভিন্ন মন্তব্য সোশ্যাল মিডিয়ায় পড়েছি, যা আমি দেখেছি তাতে মনে হয়েছে ওনার শারীরিক অবস্থা যতটুকু খারাপ হওয়া সম্ভব ততটুকুই খারাপ।
তার খুব ভালো চিকিৎসা হচ্ছে, বিভিন্ন জায়গা থেকে তাকে চিকিৎসা করানো হচ্ছে, দেশের বিদেশের শ্রেষ্ঠ ডাক্তারদেরকে একসঙ্গে আনা হয়েছে। এক্ষেত্রে আমি ডক্টর এজেডএম জাহিদ হোসেনকে ধন্যবাদ জানাতে চাই। উনি এই টিমের প্রধান, উনি সবগুলি ম্যানেজ করতে পারছেন, এটা খুবই একটা ইতিবাচক দিক। কিন্তু তারপরও মনে রাখতে হবে, মানুষ প্রকৃতির নিয়মেই মানুষ অমর নয়, মানুষকে একসময় চলে যেতে হয়, এটা বাস্তবতা, হৃদয় বিদারক কিন্তু বাস্তবতা। আমাদের নবীকেও কিন্তু ইন্তেকাল করতে হয়েছিল। কাজেই আমার কথা হলো কি, এমন একটা মানুষকে যার শারীরিক অবস্থার এই অবস্থা, তার জন্য 3টা আসনে নির্বাচনে তাকে মনোনয়ন দেওয়াটা এবং তার ওই ওই অবস্থায় হাতে টিপসই নিয়ে মনোনয়ন দেওয়াটা, এটা আমার কাছে একটু বেশি পার্থিব ব্যাপার মনে হয়ে গেছে। এই রাজনীতিটুকু না করলেও কিন্তু চলতো, এটা আমার মনে হয়। যদি আল্লাহ না করুক, যদি কিছু হয়ে যায় এর মধ্যে, তাহলে এই 3টা আসনে কিন্তু আবার একবার মনোনয়ন সাবমিট করার পরে আবার উপনির্বাচন করার প্রয়োজন পড়বে। তো এটা তো একটা ব্যয়বহুল ব্যাপার, তাই না? কি দরকার, কি প্রয়োজন ছিল এটা? পৃথিবীর সব দেশে কি এরকম হয়? অনেক দেশে আছে যে দলীয় প্রধান নির্বাচন করেন না, তাতে দলের কোনো ক্ষতি হয় না। তো আমি মনে করি এই সমস্ত বিষয়গুলো বাস্তবতার নিরিখে সবারই চিন্তা করা উচিত। প্রিয় দর্শক,